নমস্কার, মান্না দে সঙ্গীত একাডেমির তরফ থেকে আজকে আমরা এসেছি শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায়ের কাছে, যিনি জীবন্ত কিংবদন্তি। তার কাছ থেকে তার সম্বন্ধে কিছু কথা জেনে নেব, আলাপ করিয়ে দিই। শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায়, যিনি বহু পরিচিত গানের সঙ্গীত আয়োজন করেছেন, নিজে একজন অত্যন্ত দক্ষ বেহালা বাদক এবং আরও অনেক যন্ত্রের সঙ্গে তার সক্ষতা আছে। তার সঙ্গে এবার আলাপ করব, কিছু কথা তার কাছ থেকে জেনে নেব। নমস্কার দুর্বাদল। আপনার সম্বন্ধে যেটুকু জানি, যেটুকু জেনেছি এবং চেষ্টা করবো আপনার কাছ থেকে আরো বেশি জেনে নিতে। মোটামুটি আপনি যেটুকু শোনা যায় যে স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে বেহালা নাকি সব থেকে শক্ত, আপনার পছন্দের বাজনা কিন্তু সেইটাই। স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে সত্যি সবচেয়ে কঠিন, কারণ কি ওর কোনো ঘাট দেওয়া থাকে না, মানে কোথায় সা কোথায় রে কিছু নেই, এটা শুধু কালো একটা বোর্ড। ওই বোর্ডের উপরে এখানে কাজ করে হলো কানটা। কান যদি বেশি বুঝতে পারে তাহলে আগে পেছন করবে, আর তা না তো না শেখাই ভালো। সুরজ্ঞান না থাকলে না। আরেকটা আছে সেরকম শরৎ, শরতের কোনো ঘাট নেই। আপনি কবে থেকে এই বেহালা নিয়ে মানে আপনার বাজনা শুরু কবে থেকে? লোকে তো বয়স লুকোয়, আমি ওসব সম্বন্ধে নেই। আমার জন্ম হলো 53-তে। আচ্ছা। আর আমি বেহালাটা ধরেছি 60-তে, মানে 60 সালে। আচ্ছা। তাও আমার আর বাইরে একটা বলে রাখি কথা, আমার বাবা একজন বিখ্যাত বেহালা বাদক, যার ছাত্র কলকাতা, বম্বে সব জায়গায় ছিল। এখনো তাদের বয়স হয়ে গেছে। তো আমি বাবার কাছে শিখবো সেই সুযোগ হয়নি, কারণ বাবা তখন রোজই সকালবেলা দেখতাম বেরিয়ে গেছে, উঠে ঘুম থেকে উঠে দেখি নেই, রেকর্ডিংয়ে যেত ওই টালিগঞ্জে। তখন তো টালিগঞ্জ ছাড়া কিছু ছিল না, ওখানে যেত। তো বাবা একদিন আমার দাদাকে বললো, ওকে দেখিস তোর তো টিপটা সুরেই মনে হচ্ছে। কারণ বাবার একটা অভ্যেস ছিল, সকালবেলা উঠেই না বেহালাটার ছড়িটা ওই খাটের ওপরে বালিশের মধ্যে এরকম করে রেখে দিত। হ্যাঁ, যাতে যে কেউ যখন তখন বাহাতে পারে আর কি। তো আমি নিয়ে ঘষতাম। তো বাবা বললো তো টিপটা সুরিয়ে আছে, করে দেখিস তো। তা প্রথম দিকে আমার 5-6 মাস ওই দাদাই দেখেছে। আপনার বাবার নাম? মণি চট্টোপাধ্যায়। পুরো নাম হলো মনীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কিন্তু মণি চ্যাটার্জি বলেই সবাই চেনে সেই সময়। মানে এখনকার যে যারা যে দিলীপ রায় ছিলেন, সেও আমার বাবারই ছাত্র। হ্যাঁ, এরকম অনেক আছে, বম্বেতেও ছিল। আর বাবা শিখেছে বোধহয় কোনো গোয়ানিজের কাছে, আমার যেটুকু মনে হয়, স্ট্যানলি গোমস বা এরকম কিছু নাম। হ্যাঁ, তো ওই আমার শুরু। তো যেহেতু আমার ন্যাক ছিল, সেহেতু আমি একটু তাড়াতাড়ি ইমপ্রুভ করেছি। মানে 60 সালে শেখা শুরু করেছি, 64 সালে শিশু মহলে বাজিয়েছি রেডিওতে। আচ্ছা, 60 সাল মানে তখন আপনার 7 বছর বয়স। 7 বছর বয়স। তারপর 64 সালে আমি রেডিওতে ওই ইন্দিরা দেবী পরিচালনা করতো শিশু মহল, ওখানে বাজিয়েছি। আচ্ছা, তা আপনার যখন 7 বছর বয়স, আপনি বেহালা ধরতে পারতেন মানে ঠিকঠাক? তখন একটা ছোট ভায়োলিন ছিল। আচ্ছা, সেইটা বাবার কাছে। এটা আমাদের ভায়োলিন মোটামুটি 4/4 সাইজ হয়, সেটা ছিল 3/4 সাইজ। তারপর কিছুদিনের মধ্যেই লম্বা হয়ে গেলাম, তো ওই বড় ভায়োলিনই ব্যবহার করতাম, বাবারটাই ধরতাম না সবসময়। তাহলে আপনি শিখতে শুরু করলেন আপনার দাদার কাছে? দাদার কাছে, হ্যাঁ, প্রথম 6-7 মাস। তারপরে বাবা দেখাতো। আপনার দাদাও মানে বাজাতেন? ভায়োলিন, হ্যাঁ হ্যাঁ, ভায়োলিন শিখতে। তিনি মানে এই পরে উনি আর ভায়োলিন, বাজাতেন? পরে আর ভায়োলিন ছিল না, উনি ছিল গিটারিস্ট, মানে স্টিল গিটার, যেটা এইভাবে বাজে। হ্যাঁ হ্যাঁ, হাওয়াইয়ান গিটার। ওটা তো দাদা খুবই নাম করা ছিল, শরৎ চ্যাটার্জির নাম দাদা। তো সেই সময় আমাদের একটা 5 ভাইয়ের অর্কেস্ট্রাও ছিল। আমরা 5 ভাই অর্কেস্ট্রা বাজাতে যেতাম এখানে সেখানে। হ্যাঁ, দাদা স্টিল গিটার বাজাতো, আমার ছোট দা সে স্প্যানিশ গিটার বাজাতো, আমি বাজাতাম একটা এইটুকু অ্যাকর্ডিয়ন ছিল আমার কাছে, সেই মিউজিক ফিউজিক বাজাতাম তখন। আর এক ভাই ড্রাম সেট বাজাতো, আর এক ভাই কঙ্গো, তবলা, ঢোল এসব বাজাতো। আমরা 5 ভাই। আপনি তাহলে অ্যাকর্ডিয়নও বাজাতেন? হ্যাঁ, সে এখনো বাজাই। আচ্ছা, তাহলে আর কি কি ইনস্ট্রুমেন্ট বাজান? স্টুডিওতে মোটামুটি অ্যাকর্ডিয়নটা, ভায়োলিনটাই বাজাই। দরকার পড়লে কিবোর্ড বাজিয়ে দেবো, দরকার মাঝে মাঝে হয়তো কিবোর্ড প্লেয়ার গেছে বাইরে সিগারেট খেতে, সেই ফাঁকে আমার বাজানো হয়ে গেছে। রেকর্ডিং এর সময় মোটামুটি সবই। বাবা একবার আমাকে বলেছিল
দেখ তাল জ্ঞান না থাকলে গান বাজনা করে লাভ নেই। তো তাল জ্ঞান ছিলই আমার, তবুও আমাকে তবলা শিখিয়েছে 3 বছর। ও, 3 বছর তবলা শিখেছি। কার কাছে শিখেছেন? সে আমাদের এখানকার পল্টু দা বলা যায়, পল্টু নাইয়া নাকি নাম, আচ্ছা হ্যাঁ তার কাছে শিখেছি আমি বছর 3। আচ্ছা আর ড্রাম সেট, কঙ্গো ফঙ্গো এসব তো এমনি বাজাতাম, বাড়িতে ছিল যেহেতু সব ইনস্ট্রুমেন্ট, যা যা বাড়িতে ছিল সবই প্র্যাকটিস করেছি। আচ্ছা প্রথম দিকে তো হারমোনিয়াম দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে অ্যাকর্ডিয়ন করে বাজাতাম। আচ্ছা। হ্যাঁ তো আর শিখেছেন তবলা, অ্যাকর্ডিয়ন, বেহালা সব রকম? হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি কি ন্যাক- আকাশবাণীতে চলে গেলেন? হ্যাঁ, ন্যাক না থাকলে তো হয় হয় না, না। হ্যাঁ একদম ন্যাক ঠিক। থাকলে পরের গাড়ি নিয়েও লোকে ঘোরে, হ্যাঁ আর যাদের ন্যাক নেই বাড়িতে 6টা গাড়ি কেউ চালাতে পারে কেউ না। ঠিক হ্যাঁ। ঠিক। আর আপনি এরপরে কি আকাশবাণীতে জয়েন করেন? না, প্রথমে বলছি আকাশবাণী জয়েন করেছি আমি 73 সালে। আচ্ছা আর 71 সালে প্রথম আমি সিনেমাতে বাড়াতে যাই। সেই ছবিটার নাম ছিল ঠগিনী, ও আচ্ছা, তরুণ মজুমদারের তরুণ ছবি। মন্দার, হেমন্ত মুখার্জির সুর। হুম। সেখানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, বাজাবি চল। তো গেলাম, আর অদ্ভুতভাবে যেদিন থেকে আমি টালিগঞ্জে যাওয়া শুরু করলাম, বাবা যাওয়া বন্ধ করে দিল। ও বাবা বললো, শোন তুইও যাবি আমিও যদি যাই, লোকে কিন্তু বলবে ও মনিদা ঢুকিয়ে দিয়েছে জোর করে ও, ছেলেকে। শুনে বাবার যেত না, বাবা ওই টিউশনি করা, স্কুল করা এইসব করতো। আমি 71-এ গেলাম ঠগিনীতে বাড়াতে, সেই আমার শুরু। আচ্ছা তারপর থেকে কিন্তু কোনো বন্ধ নেই, আমি রেগুলার বাজিয়ে গেছি, রেগুলার রোজ ওই টালিগঞ্জেই বাজিয়েছি আচ্ছা বেশিরভাগই। একমাত্র পুজোর আগে আগে 2-3 মাস আমি ওই HMV-তে রেকর্ডিং হতো রবীন্দ্রসঙ্গীতের, আচ্ছা বা পুজোর গান অমুক তো এসব হতো, সেগুলো আসতাম না, হয়তো টালিগঞ্জ না হয়তো দমদম। আচ্ছা। এছাড়া কোনো, HMV স্টুডিও জানো? হ্যাঁ, এছাড়া কিছু ছোটখাটো স্টুডিও ছিল 2-1টা, হুম। এই প্রসাদ, হিমাদ্রিবাবু স্টুডিও, অমুক টমুক একটা। এত এখনকার মতো এরকম ছিল না এত স্টুডিও। আচ্ছা, আপনি প্রথম সঙ্গীত আয়োজন করেছেন মানে কোন শিল্পীর জন্য? বলছি প্রথম আমি ধরুন 71 থেকে আমি শুধু বাজিয়ে গেছি সবার সঙ্গে। আর প্রথম আমাকে HMV-তে ডেকেছিল সঙ্গীত আয়োজন করার জন্য, আর সেটা করেছিলাম নীলিমা সেন। আচ্ছা নীলিমা সেনের সঙ্গে প্রথম আমি অ্যারেঞ্জমেন্ট করি। আচ্ছা তারপর তো সবার সঙ্গে করেছি, কেউ বাদ নেই, সবার সঙ্গে হ্যাঁ, কোনো হ্যাঁ। নাম বাদ নেই। হ্যাঁ মানে দেশে বিদেশে অনেক হ্যাঁ, শিল্পী। আর একমাত্র বোম্বে লতাজি এখানে আমার কালে আর করেনি, আচ্ছা কিন্তু বাবা বাজিয়েছিল এখানে একবার HMV-তে 2টো গান হয়েছিল। হুম, তার একটা গান মনে হচ্ছে ও তুই নয়ন পাখি, হুম। আর একটা কি গান, এই 2টো গান একমাত্র HMV দমদমে হয়েছিল রেকর্ড। সলিল চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, উল্টো পিঠে কি গান ছিল আমার ঠিক মনে নেই। তাছাড়া তো ওরা তো আসে, আর এখানকার সবার সঙ্গে কাজ করেছি। আচ্ছা তবে আমি ইয়ের সঙ্গে মানে অ্যারেঞ্জমেন্টের কাজ পাবো, এটা আমি নচিকেতার সঙ্গে কখনো করিনি। ওনার রেকর্ডিংয়ে বাজিয়েছি, আচ্ছা ভিভা সারা অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ করতো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর সেরকম করা হয়নি। আর মান্নাদের সঙ্গে আপনার প্রথম আলাপ কোথায়? শুনুন, আমি যখন থেকে টালিগঞ্জ যাওয়া শুরু করি, হ্যাঁ তখন মোটামুটি একদিন বা পরপর 3 দিন 4 দিন মান্নাদার সঙ্গে দেখাই হতো। আচ্ছা কিন্তু উনি সেরকমভাবে আমাকে নোটিশ করেনি, কারণ আমরা তো 10-12 জন ভালিন নিয়ে বসে থাকতাম। হুম এই গিটার, আর তখন 25-26 জনের নিচে মিউজিশিয়ান থাকতো না কোনো রেকর্ডিংয়ে, অনেক সময় 30-35 জন থাকতো। আচ্ছা তো উনি কে 10-12 জন বসে, তার মধ্যে খুঁজে হ্যাঁ, কাকে কে হ্যাঁ, বিবাদল সে তো হ্যাঁ। দেখা সম্ভব না। তারপরে আমার ঠিক সালটা মনে নেই, বোধহয় 75, 76 বা 77 এরকম সাল হবে। একবার রেকর্ডিং হচ্ছিল টালিগঞ্জে, সুরকার ছিল প্রবীণ মজুমদার। আচ্ছা প্রবীণ মজুমদারকে চেনেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খুব ভালো করে। হ্যাঁ, যার সলিল চৌধুরী, হ্যাঁ ও ও তোতা তোতা পাখি, সলিল চৌধুরী 3 জন সহকারীর মধ্যে একজন। হ্যাঁ, অনলদা ও আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ। তো তার একটা রেকর্ডিংয়ে দেখলাম, গিয়ে দেখছি মান্নাদা এসছে, আর ওর প্রবীরদার মেয়ে গাইবে, সায়ন্তনী মজুমদার, হ্যাঁ হ্যাঁ ডুয়েট গাইবে। আচ্ছা, তো সেটা কি কোনো ছবির গান না? ছবির basic গান, ছবির গান, ওখানে ছবির গানই হতো, ওখানে আচ্ছা। অ্যালবামে হতো না। আচ্ছা তো সেখানে আমরা 2 জন ভায়োলিন, আমি আর রবীন পাল। এবার রবীন পাল যেহেতু বয়সে বড়,
এবার মান্নাদেরা ওই সময় শিল্পীরা, যে কোনো শিল্পী সঙ্গে একটা সং ভায়োলিন চাইতো, যে গানের সঙ্গে হুবহু বাজাবে। তো রবিপালকে ডেকেছে, বয়স্ক যেহেতু, উনি ধুতি পাঞ্জাবি পরে গেছে। কিন্তু রবিপালের গান বাজানোটা খুব ভালো না, অর্কেস্ট্রা দারুণ বাজায়, মান্নাদের পছন্দ হয়নি। তখন হঠাৎ করে ওটা অ্যারেঞ্জার ছিল ওয়াইএস মুলকি, সে বললো আচ্ছা মান্নাদা একে একটু হে ছোট ছেলে, বলছে না আপনি দেখুন না, আপনি চেষ্টা করেন। তা আমাকে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে, আলাদা যে গানের যে সিঙ্গার বুথ, আমাকে একটু একটু করে বলতে থাকলো, আর বললো লেখো লেখো, তো বলতো নেকো নেকো এরকম করতে, হ্যাঁ ইয়ার কি করতে সবসময় লেখা লেখার পরে বাজালাম। সেই উনি আমাকে একদম স্পট করে ফেললো। যখনই রেকর্ডিংয়ে আসতো, এই দুর্বা এদিকে আসো, তো গল্প করতাম, উল্টো পাল্টা গল্প। আমাকে তুমি কখন ওঠো সকালবেলা? তাহলে 8টা। তখন তো আমাদের দুপুরবেলা। আমি তার মানে বললো আমি তো ভোরবেলা উঠে সমুদ্রের পাড়ে চলে যাই, হাঁটি 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটি, তারপরে বাড়িতে এসে চা করি, চা করে তারপর তোমার বৌদিকে ডাকি, বৌদি উঠলে তাকে চা দিয়ে দিয়ে তো বাগান পরিষ্কার করতে যাই। এত বেলায় উঠছে, তোমার তো কিছু হবে না জীবনে। এইসব প্রশ্ন তো বলো, তুমি কি করো? রেডিওতে চাকরি করো। রেডিওতে চাকরি করো? কোনো ভালো মিউজিশিয়ান কোথাও চাকরি করে না, ছেড়ে দাও। এবার এই ছেড়ে দাও এত করা শুরু করলো 2 বছর ধরে, আমি ছেড়েই দিলাম শেষমেশ। তো বলছি এত মিউজিশিয়ান করে খাচ্ছে, গাড়ি আছে, তোমার গাড়ি আছে? আমার না। তো এত দেখছো গাড়ি নিয়ে দেখে 5 খেতে খেতে আসছে, তোমারও হবে, ছেড়ে দাও করে 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 আলটিমেট 90-তে আমি ছেড়েই দিলাম। হ্যাঁ, আর সেটা আবার বাড়িতে এসে বলতে পারছি না যে আকাশবাণীর চাকরি ছেড়ে দিয়েছি। তো আমার স্ত্রী তো গিয়ে আমার বাবার কাছে নালিশ করলো যে জানেন, শুনেছেন আপনি ওর চাকরি ছেড়ে দিয়েছেন? তো বাবা এরকম সিগারেট খেতে খেতে বললো বেশ করছে, আর কিছু বলতে পারলো না। তা আমি সাহস পেয়ে গেলাম। তো সেই থেকে নিজে ওই স্টুডিওতে যাওয়া প্রায় রোজই। মান্নাদের বেসিক গানের নিশ্চয়ই। হ্যাঁ, কয়টা অ্যালবামও করেছি, এলপি, তখন এলপি বেরোতো, সারা বছরের গান, সারা জীবনের গান, অমুক এইসব। আচ্ছা, মানে বেসিক গান কোনটা করেছিলেন? এই তো বললাম তো, সারা জীবনের গান, সারা বছরের গান, হ্যাঁ এইসব করেছিলাম। 12টা করে গান থাকতো, এই পিঠে 6টা, ওই পিঠে 6টা। ওনার মেয়ের রেকর্ডিংও করেছি, দুখানা করেছি অ্যালবাম। তো মানে ধরুন অন্য কোনো শিল্পীর সঙ্গে রেকর্ডিং করতে গেছেন, মান্নাদের সঙ্গে যখন রেকর্ডিং করতে গেছেন, কিছু ফারাক পেয়েছেন নিশ্চয়ই? অনেক ফারাক। হ্যাঁ, তো সেইটা কি রকম? মান্নাদের আমি সারা ইন্ডিয়া নিয়ে বলছি, মান্নাদের মতো এত জানকারী মানে বুঝতে পেরেছো, মানে সব জানে, সব জানে, রবীন্দ্রসঙ্গীত থেকে তেলেগু গান, সবার চলন, তার কথার উচ্চারণ, অমুক তমুক সব বলতো, মানে সবই জানে উনি। ভজন, গীত, গজল, ক্লাসিক্যাল, রাগ রাগিনী, হ্যাঁ ফোক গান সমস্ত জানে, ওনার মতো জানকারী কারো নেই। এবার কেউ বলে তাহলে উনি হিন্দি ফিল্মে সেরকম হবে। এখন ফিল্মের গান, যেটা ফিল্ম সং, সেটার একটা আলাদা স্ট্রাকচার আছে, মানে গলার, সেইটা সবার সঙ্গে সবার মেলে না। হ্যাঁ, এবার কিশোর কুমার, মোহাম্মদ রফি, ওদের এত মিলে গেছে ওদের সঙ্গে গানের স্ট্রাকচার গুলো, যে ওরা কিন্তু আবার এমনও হয়েছে ওই হিন্দি গানেই এ ভাই যারা দেখতে চলো গিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে উনি, এটাও ঠিক। ওই গানটা অ্যাকচুয়ালি মুকেশকেই দেওয়া হয়েছিল, কারণ রাজ কাপুরের গলায় মুকেশই গাইতো। দেওয়ার পরে উনি শুনেছে, শুনে মুকেশ বলেছে না এই গান আমি গাইতে পারবো না, অসম্ভব, এ একমাত্র মান্না দাদা গাইতে পারবে। এবার রাজ কাপুরের সঙ্গে মান্নাদার ঝামেলা। এবার রাজ কাপুর বলেছে যে আমি তো ওকে গিয়ে বলতে পারবো না, ও কি করে বলবে না বলবে, তুমি একবার বলে দিয়ে দেখো। তো মান্নাদের বাড়ি থেকে মুকেশ পায়ের সামনে পড়ে গেছে, বলছে আপনাকে গাইতে হবে। আজকে আবার গলা শুরু গেছে, গিয়ে পড়ে গেছে। তখন মান্নাদে অনেক পরে রাজি হচ্ছিল না, তবে রাজি হয়েছে, বলেছে ঠিক আছে আমি তোমার জন্য গাইবো, 1 পয়সাও নেবো না, কিন্তু রেকর্ডিংয়ের দিন রাজ কাপুর থাকবে না, যেন স্টুডিওতে যেন না থাকে, আমি গিয়ে চলে আসবো, তারপর যেন গিয়ে শোনে। সেই
শর্তে রাজি হয়ে ওই গানটা উনি গেয়েছিল। মান্নাদা একটুখানি মানে বাংলা চলতি ভাষা বললে একটু টেটিয়ার ছিল। ওনার যাকে পছন্দ হতো তাকে দরকার পড়লে কোলে বসেই গল্প করবে, আর যাকে দেখে ইরিটেশন হতো তাকে মানে সেই ভিকিরি খেদানোর মতো দূর 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 করে খেদিয়ে দিত। এমন হয়েছে ওখানে পাওয়াই লেকে মাছ ধরছে মান্নাদে, হ্যাঁ, তো একজন গিয়ে বলেছে, স্যার আপনাকে একবার দেখা করতে বলছে। বলছি কে? মানে রাজ কাপুর। বলছে ওকে বলো আমার এখানে আসতে, এখানে এসে কথা বলতে বলো। এরকম ছিল। সেই তো না, শিল্পী হিসেবে একদম রাজার মতো। একদম একদম একদম। তবে ওনার পছন্দ অপছন্দ ছিল, হ্যাঁ, যাকে পছন্দ করতো তাকে মানে কোলে তুলে রাখবে। মান্নাদের সুরে অন্য কোন শিল্পীর গান সঙ্গীতায়োজন কিছু হ্যাঁ, করেছেন? হৈমন্তী দি করেছি। আচ্ছা হৈমন্তী দি করেছি। আচ্ছা, অদ্ভুত, সে একটা অদ্ভুত গান করে ফেললো। রেডিওর সিগনেচারটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই গান করে ফেললো। ওইটা দিয়ে বলো কিরম মেনেছি বলো। হ্যাঁ, খুব সুন্দর। এইরকম। আরেকটা হলো মান্নাদের আমার উপরে এমন একটা কিছু ভর করেছিল, উনি কলকাতায় এলে আমি তো বুঝতে পারতাম, কারণ তখন এত ফোন ছিল না। হ্যাঁ, সকালবেলা ওনার ভাইপো তপা ও এসে নিচে গাড়ি নিয়ে, সাদা একটা অ্যামাজনের গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে ডাকতাম, কি হয়েছে? এই কাকা এসছে, তোকে দেখা করতে বলেছে। আমি তাড়াতাড়ি করে চান খাওয়া করে চলে গেলাম। গিয়ে দেখি নিচের ঘরে লুঙ্গি পরে, লুঙ্গি পরে বসে আছে নিচের ঘরে, খালি গায়ে, পাউডার মেখে, হ্যাঁ, বসে আছে। আর সামনে হারমোনিয়ামটা। কি হলো? তুমি জানো না যে আমি আসবো আজকে? আমি কি করে জানবো? আমি বসে বসে এইটা আমাকে ছাড়বে সন্ধ্যের দিকে। তখন থেকে কথা, গল্প, বম্বের গল্প, আশা ভোসলে কিরকম, লতা মঙ্গেশকর কিরকম, কিশোর কুমার কিরকম। কিশোর কুমারের খুব গুণগান করতো সবসময়। এইসব করতো। একদিন একটা ঘটনা বলি, আমি বোধহয় আগে বলেছিলাম কি জানি না। একদিন ওরকম আমরা আড্ডা মারছি, উনিও খালি গায়ে, আমি বসে আছি। তো যেই ঘরটা উনি বসছিল সেই দরজাটা বেশ বড় দরজা। দরজাটা কেউ ঠেললে না ক্যাঁচ করে আওয়াজ হতো। আওয়াজ হয়েছে আর উনি খেঁকিয়ে উঠেছে, কে কে কে? একটা মেয়ে, অল্প বয়স, 22-23 বছর বা 25 বছর বয়স। বলছে এখানে কোনো মহিলা আছে? বলছে না, এখানে কোনো মহিলা থাকে না, আমরা আছি, চলবে? বলছে না, যান এখান থেকে যান। তো মেয়েটা চলে গেছে। আবার আমরা কথায় ফিরে এসেছি। মিনিট 10 পরে আবার ওই দরজার মধ্যে কাঁচ করে আবার, আর সেই মেয়েটাই আবার ঢুকেছে। কি হলো? আপনাকে যে বললাম যে এখানে কোনো মহিলা থাকে না, যান এখান থেকে। বলছে না, আমি একটা কথা বলবো। বলুন, কি বলবেন? বলছে না, আপনি কি মান্না দে? তখন বলছে হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে? বলছে না না না, আমি একটা আপনাকে প্রণাম করবো। শার্ট করে পাটা বাড়িয়ে দিল, লুঙ্গি পরা কিন্তু খালি গায়ে, যা করার করুন, করে যান এখান থেকে। সে মেয়েটা ঢুকলো, প্রণাম করলো, করে এদিক ওদিক তাকাতে আবার দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। ও আশেপাশের কোনো বাড়িতে গিয়ে হয়তো বলেছে ওই মহিলাটা বুড়ো খ্যাঁক খ্যাঁক করছে, বলছে বুড়ো না, ওটা মান্না। তখন এসছে। এরকম আর কোনো মজার ঘটনা বা মানে গানের রেকর্ডিং করার সময় কোনো এগুলো বলা উচিত কিনা জানি না, তবুও বলছি আমি। বেহালা একটা স্টুডিও ছিল, ওটা অডিও সেন্টার। আমরা অডিও 1 বলতাম, কারণ ওটা প্রথম হয়েছিল, ওই জন্য 1 বলতাম। সেখান থেকে গাড়ি করে ফিরছি, তপা চালাচ্ছে আর মান্নাদা সবসময় সামনে বসতো। আমি বসে, আর পেছনের সিটে আমি বেহালা নিয়ে বসে আছি। এবার ওদিক থেকে এসে চিড়িয়াখানা পার হলো করে করে ধর্মতলা চলে এলাম আমরা পাড়ে। তখন না ওই মেট্রো সিনেমার উল্টো দিকে যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, আর কিছু চায়ের দোকান ছিল লাইন দিয়ে। বলে এখানে দাঁড়াতো। তো তখন বললো, তো এখানে চা খাবে? তো লোকে তোমার চিনবে, অমুক তো করবে। বাড়ি থেকে বাড়তে একটুখানি। বলছে তোকে যা বলছি দাঁড় করেছে। দূরে এসো বলে নিচে নামলো, আমাকে নামালো। আমি হাঁটতে 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 দিকে অনাদি কেবিনের উল্টো দিকে ফুটপাথ দিকে দাঁড়ালো। ওখানে তখন যে কোনো কারণে ফুটপাথের মধ্যে বেঞ্চিতে টাল করে প্যান্ট বিক্রি হতো।
প্যান্ট বিক্রি হতো। হ্যাঁ। ওগুলো লোকে বলে নাকি মরা সাহেবের প্যান্ট, তা নয়, ওটা ওই বিদেশ থেকে পাঠাতো না আমাদের এখানে কোনো ডিজাস্টার হলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন পাঠাতো মানে মানুষের জন্য, সেগুলো তো মানুষ পেতো না, ওরা এদের কাছে চলে আসে। হ্যাঁ। সেই প্যান্টগুলো ওখানে বিক্রি হচ্ছে, জিজ্ঞেস কত করে প্যান্ট, ওটা 40 টাকা করে এক একটা প্যান্ট। বুঝলি, দেখি দুটো স্ট্রেচ লাইনের প্যান্ট বার করো, ক্রিম কালারের দুটো স্ট্রেচ লাইনের প্যান্ট নিল, নিজের ট্রেনারটা দেখলো, স্ট্রেচ লাইনের ক্রিম কালারের দুটো নিল, কত দেবো, বুঝলি 80 টাকা দুটো, বাট 60 টাকা দেবো। বুঝলে না, 70 টাকার অফার হলো, 70 টাকা দিল, খবরের কাগজে মূল্য প্যান্ট দুটো নিয়ে বড় নিয়ে হাঁটা দিল। আমি আর থাকতে পারলাম, আমি জিজ্ঞেস করলাম এটা নিয়ে কী করবেন আপনি, দুটো তো বড় দোকান থেকে দূরে, বড় দোকান তো দরকার নেই, এগুলো ভালো করে কাচিয়ে নেবো, নিয়ে সকালবেলা সন্ধ্যের পাড়ে হাঁটতে যাই না, এই স্ট্রেট লাইনের প্যান্ট খুব সুবিধা, পাটা অনেক রিলিফ থাকে। হ্যাঁ। হ্যাঁ, তখন পরবো, তার জন্য কি দরকার 800-900 টাকা দিয়ে প্যান্ট কেনা। কত সাধারণ চিন্তা ভাবনা। খুবই সাধারণ। আমি অনেক নাচতে দেখেছি, কেউ দেখেছি? আমি কেন, আমার স্টুডিওর ফ্লোরে আমাদের রেকর্ডিং করছিলাম HMV-তে, আচ্ছা। তো সেদিন শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার খেলা ছিল। এবার আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে দুলাল চৌধুরী বলে, সে ওই নোটেশন লেখে আচ্ছা। সবাইকে দেয় এবং তো এইসব, তাকে ডেকে বলছে দুলাল জিজ্ঞাসা, তোমাকে ওই নোটেশন লিখতে হবে না, তুমি একটা কাজ করো, তখন HMV-র মধ্যে কোথাও টিভি তো নেই, রেডিও নেই, আচ্ছা। তুমি বাইরে গিয়ে পাঞ্জাবির দোকানটা আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, একটা করে আউট হবে, তুমি খবর দেবে আমাকে এসে। ও দুলাল একটু বড় হয়েছে, না কেলু আউট, ওই কেলু ঘর ধরন না কি ছিল, কেলু আউট, আরে সব আবার একটু পরে এসে অমুক আউট, সমুক আউট, এসব বলছে। মান্না দে হঠাৎ বাবলুকে বল, বাবলু ডবল দাঁতে ঠেকে দাও তো, সবাই দিচ্ছে, আর উনি না দুহাত তুলে ওই তালের বড়া খাই আনন্দ নাচিতে লাগিল বলে নেচে নেচে গান করছে, আর বললো আজকে কিন্তু সন্ধ্যেবেলা আমি সবাইকে খাওয়াবো। আর তখন এয়ারপোর্টের সামনে একটা হোটেল ছিল, খুব বড় এয়ারপোর্ট হোটেল না কি বলতাম আমরা, তখন খুব বড় হোটেল ছিল, সেটা তখন চালু ছিল, ওইখান থেকে খাবার এলো, স্যান্ডউইচ, আমরা সন্ধ্যাবেলা সবাই খেলাম। খেলার খুব পাগল ছিল, কি ফুটবলটা উনি মোহনবাগান ছিল, আর সচিনদা ছিল, হ্যাঁ এসব তো এগুলো সবাই জানে। কট্টর মোহনবাগান প্রেমী, খুবই মানে কি বলবো, মানে ইয়ে লোক, মানে ফুর্তিবাজ লোক। আরেকবার হয়েছিল হোপ 86, অনেকে গিয়েছিল, লতা মঙ্গেশকর হোপ 86-এ ওনার গান হয়ে গেছে, এবার ওনাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি দিয়েছে গভর্নমেন্ট থেকে, আর সামনে হুটার লাগানো গাড়ি যায় না, ও করতে করতে, তো ওই গাড়ির পেছন পেছন ওই তপা চালাচ্ছে, উনি বসে আছে, হঠাৎ বলছে তপা এটা কি হচ্ছে, মনে হচ্ছে রুই যাচ্ছে, করছে, আমাকে তুমি একটা কাজ করো, দরকার নেই, তুমি ডান দিকে আমার গলিতে ঢুকে পড়ো। তখন গলি দিয়ে ঢুকে গিয়ে বাড়ি চলে গেছে, গিয়ে দেখছে বাড়ির সামনে ওই গাড়ি দুটো, পুলিশের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে, আপনি কোথায় গেলেন বলুন তো, ওরা কোথাও যায়নি, আমি আমার বাড়িতে এসেছি, আপনারা যান এখান থেকে, যা। ও উনি পছন্দ করতো না এসব, দুপুরবেলা যা পেত খেত, কোনো ওসব বাজ বিচার ছিল না। চা খেত মাঝে মাঝে, গরম জল পড়তো, গরম জলে চা আর কি। আর এখন আর মনে পড়ছে না, মানে বম্বের কোন শিল্পীর সঙ্গে কাজ করেছেন কখনো? হ্যাঁ, আশা ভোসলে করেছি, মহেন্দ্র কাপুর করেছি, ইলা অরুণ বলে একজন করেছি, হ্যাঁ, আর তো মনে পড়ছে না। মানে তারা কি এখানে এসে রেকর্ডিং হ্যাঁ, করেছেন? এখানে এসে করে, যেগুলো এখানে এসে করেছে সেইগুলোই বললাম আমি। আচ্ছা আচ্ছা, মানে আপনি বম্বে গিয়ে রেকর্ডিং করেছেন? না, বম্বে গিয়ে সে একটা করেছিলাম, সে অনেক আগে 79-এ, সে ওই গান নয়, ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা আচ্ছা, বরুণ পাল বলে একজন গিটার বাজাতো, তার রেকর্ডিং করেছিলাম ওই বম্বেতে গিয়ে। আচ্ছা, তাও আমাকে ওখানকার হেল্প নিতে হয়েছিল, নয়তো করবো কি করে, হ্যাঁ, কারণ আমি তো সব বাংলা অনুষ্ঠান নিয়ে গেছি, তখন ওয়াইএস মুলকি সবে গেছে ওখানে, আচ্ছা,
উনি বললো দুর্বা তুমি চিন্তা করো, তুমি আমাকে পাতাগুলো দাও, আমি দিলাম। উনি আমি যে বাড়িতে ছিলাম সেখানেই বসে বসে সেগুলো সব হিন্দিতে লিখলো। আচ্ছা আচ্ছা। লিখে বললো আমারও প্র্যাকটিস হবে, আমিও তো সবে এসেছি, হ্যাঁ। আমার প্র্যাকটিস হবে, দাও হিন্দিতে লিখে দিয়ে রেকর্ডিং হলো আর কি। আচ্ছা, আচ্ছা। আর বাংলাদেশের কোন কোন শিল্পীর সঙ্গে? বাংলাদেশে প্রায় সবই, এক হাসিনা ছাড়া সবারই করেছি রেকর্ডিং। আচ্ছা। মানে এক সময় সবাই বলতো দুর্বাদল তুই গিয়ে বাংলাদেশে গিয়ে কোনো ভোটে দাঁড়িয়ে যা, জিতে যাবি, এরকম ছিল। সবার কাজ করেছি, কেউ বাকি নেই। আচ্ছা। আপনি সঙ্গীতায়োজন এবার হ্যাঁ করেছেন সব। আর সব এখন নাম বলতে পারবো না না না, তবে মানে এগুলো কি সবই রবীন্দ্রনাথ বা নজরুলের রবীন্দ্রনাথ গান ছিল? রবীন্দ্রনাথ মানে ওনারা যেগুলো নিয়ে কাজ করেন। নজরুলটা ওদের ওখান থেকেই আসতো বেশি। আচ্ছা। আমাদের এখানে এক সময় হতো, তারপর তো নজরুল মানে মানবদা, হ্যাঁ, তারপর হ্যাঁ, ধীরেন হ্যাঁ। বসু, হ্যাঁ, তারপর ধীরেন মিত্র, অঞ্জলি মুখোপাধ্যায়, অঞ্জলি দি, তারপর পূরবী দত্ত, হ্যাঁ পুরবী দত্ত। এরা যখন ছেড়ে দেওয়ার পর আর নজরুল গীতি হয় না, নজরুল হয় না আর গজল হয় না আমাদের এখানে, এই দুটো হ্যাঁ। বন্ধ হয়ে গেছে। আর এখন দেখছি ফোক গানও বন্ধ হয়ে গেছে। ফোক গানের তো এখন খুবই ও চারদিকে। দূর কয়েকজন করে। আগে যেমন ফোক গানের কাজ আমরা মাসে যদি আমি 6টা কাজ করতাম, তারপর হ্যাঁ। 2টো ফোক গান হতো। ও। ওই সনজিৎ মন্ডল, স্বপন বসু, হ্যাঁ হ্যাঁ ওনারা করতেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুলাল বলারের ছেলে, এরা গোষ্ঠ গোপাল, স্বাগত স্বাগত দে হ্যাঁ, বলে একটি তারপর ছেলে, গোষ্ঠ ও গোপাল, করতো। হ্যাঁ, এসব প্রচুর করেছি। এখন আর এখন আর ফোকের রেকর্ডিং হচ্ছে না? এখন মানে বলছি 90% হলো রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা। এমনকি বোম্বে থেকেও এসে শান অমুক তোমার সব ওই রবীন্দ্রসঙ্গীত করে চলে যায়। তাই? আমি তো কবিতা কৃষ্ণমূর্তি রবীন্দ্রসঙ্গীতই করেছি 3টে অ্যালবাম। ও আচ্ছা। কবিতা কৃষ্ণমূর্তির, হ্যাঁ। এই নতুন গান, বাংলা নতুন গান কিছু হচ্ছে? মানে কি আপনার- জানি, প্রথম কথা হলো যে আমি খুব সরাসরি বলছি, হ্যাঁ এখন যারা এখানকার একটু নামকরা আর্টিস্ট, মানে যাদের লোকে চেনে, হ্যাঁ হ্যাঁ সে ভালো খারাপ হ্যাঁ, পরের কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা হলো অনেকটা ওই দিল্লিওয়ালা ব্যবসার মতো শুরু করে দিয়েছে। তারা ওই নিজের ছেলে মিউজিক করে, কি ওর দলে যে কিবোর্ড বাজে সে মিউজিক করে, হুম হুম হুম। ওইভাবেই চলে। ওরা স্পেশালিস্ট কোনো অ্যারেঞ্জার, হুম, স্পেশালিস্ট কোনো মিউজিশিয়ান বা ওই সব ওরা ধার ধারে না। আচ্ছা প্রথম কথা খরচ বেড়ে গেছে, এটার কারণ কিন্তু এটা। আচ্ছা আচ্ছা। খরচ বেড়ে, একটা ভালো করে রেকর্ডিং করতে গেলে, ভালো করে করতে গেলে হুম, হুম। 2 লাখ টাকা খরচ। ওদের বাজেট 40-50 হাজার টাকা। কি করবে, ঠিকই কথা। কি করবে? ড্রাইভার হয়তো গান লিখে ফেললো, হ্যাঁ, এইরকম। সে- আর আমাদের এখানে কিন্তু প্রচুর শিল্পী আছে, মানে যারা ভালো গান করে হ্যাঁ হ্যাঁ বা জানে, তারা খুব একটা মানে যারা এই ইন্ডাস্ট্রিতে একবার এসে গেছে, হুম, তাদের সরিয়ে তারা ঢুকতে পারছে না কোনোভাবে। হুম, হুম, হুম। এরকম অনেক আর্টিস্ট আছে, তাদের হয় মানে গানটা ভালো জানে ওরা, সেটা আমি বুঝি, কিন্তু জায়গা করতে করতে পারছে না। পারছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই মান্না দেকে নিয়ে অনেক পুরনো একটা টিভি সিরিয়াল হয়েছিল, পার্থ মুখোপাধ্যায় আর অসীমাদির, ওনারা করেছিলেন স্বপ্নের গায়ক, স্বপ্নের গান, স্বপ্নের গায়ক। তো তাইতে বোধহয় আপনার অ্যারেঞ্জমেন্ট, আমি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি রকম? HMB-তে হয়েছিল রেকর্ড, হ্যাঁ হ্যাঁ, ওটা মানে পুরো জিনিসটাই যে রেকর্ডিং হচ্ছে সেটাই পুরো ভিডিও হচ্ছে, আচ্ছা এইভাবে হয়েছিল। আচ্ছা। আমার মনে হচ্ছে একটা কোন জায়গায় ওরা গলাটা ওনার উপরে উঠছে না বলে উনি কেঁদে ফেলেছিল। ও বাবা। হ্যাঁ, এত ইমোশনাল। হ্যাঁ, এরকম ওটা কেঁদে তো ফেলার খুবই আরেকটা emotional। ঘটনা আছে, কেঁদে ফেলার। সেটা হলো একবার একটা অ্যালবাম হয়েছিল, বোধহয় মৃণাল ব্যানার্জি সুর করেছিল। ওই অ্যালবামটার নাম ছিল বোধহয় আমি দেখেছি, আচ্ছা এরম একটা কিছু। তাতে একটা গান ছিল ওই মানে ছেলেকে নিয়ে, মানে মার মার কাছে হ্যাঁ, থাকবে না হ্যাঁ। বাবার কাছে থাকবে, এরকম নিয়ে একটা খুব সেন্টিমেন্টাল কথাগুলো। আচ্ছা তো সেটাতে আমাকে বলেছিল, দুব্বা শোনো, এটার মধ্যে না অন্য ইনস্ট্রুমেন্ট দিও না, ইন্টারলিউডগুলো মানে মাঝখানে মিউজিকগুলো শুধু তুমি ভায়োলিন দিয়ে বাজাবে, তাহলে গানটা খুলবে খুব। স্যাড। তো আমি ঠিক আছে ভায়োলিন দিয়ে বাজিয়েছি, রেকর্ডিং আর ট্র্যাক হয়ে গেছে মিউজিক,
এবার গান গাইতে এসছে, তখন আর স্টুডিওতে কেউ তো নেই, উনি গানের ঘরে গাইছে, আমি বসে আছি, আর সোমনাথ মণ্ডল বলে একজন রেকর্ডিস্ট HMV-র, সে রেকর্ডিং করছে। হ্যাঁ সোমনাথ দাও ট্র্যাক দাও, তো ট্র্যাক দিয়েছে, গাইতে আরম্ভ করেছে, গিয়ে ঠেয়ে মাঝখানে ছেড়েছে, তো আমার ভায়োলিনটা বেজেছে, বাজার পরে তারপর অন্তরটা ধরবে, তো সে কিছুতেই ধরছে না, চুপ করে আছে। তখন আবার বললো ওয়ান্স মোর, আবার দিয়েছি, আবার ওরকম গিয়ে মিউজিকটা হয়ে যাওয়ার পরে উনি আর ধরছে না। এবার সোমনাথ গেছে, কি হয়েছে মান্নাদা, আপনি গানটা ধরছেন না, আপনি ওকে ওখান থেকে 1 2 3 4 বলবে? না না, অনেক সারা জীবন 1 2 3 4 শুনেছি, ওসব আমার দরকার নেই, ধরছেন না। আমি তো এদিক থেকে শুনছি ওদের দুজনে কি কথাবার্তা হচ্ছে না, বলছে তুমি একটা কাজ করো ভাই, ওই দুর্বার ভায়োলিনটা বন্ধ করে দাও, ওইটা শুনলে না আমি আর গাইতে পারছি না, দুর্বার ভায়োলিনটা বন্ধ করে দাও, ওইটা শুনলে আমি একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছি, আমি ও ঠিক গুণে ধরে নেবো। তারপর ওটা ভায়োলিনটা আমার বন্ধ করে দিল পুরোটা, ওই ট্র্যাক শুনে শুনে আমি অটো যখন দিচ্ছি উনি গাইল পুরো গানটা, ওই ভায়োলিনটা শুনে ওনার এত ওটা কানেকশন হয়ে গেছে, ওনার গানের সঙ্গে এটা কানেকশন হয়ে গেছে। এই এসব লোককে বললে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে? প্যারামাউন্টে উনি যেগুলো, হ্যাঁ একটা সময় হয়েছিল কি, মান্নাদের সঙ্গে বোধহয় HMV-র কিছু একটা ঝামেলা হয়েছিল, মানে এই রেকর্ডিং করা নিয়ে বা ইয়ে নিয়ে, যাই হোক। তো ওরা তো HMV তো হাতে টাকা দিত না, ওই যেরকম বিক্রি হতো তার উপরে যেরকম বিক্রি হতো রয়্যালটি দিত। হ্যাঁ সেই সব নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। তারপর ওই জামাইকে দিয়ে, আমি জানি না জামাই নিজে করেছিল না মান্নাদের জামাইকে দিয়ে করিয়েছিল, ওই প্যারামন বলে একটা কোম্পানি খুলেছিল। তারপর থেকে ওই ব্যানারে, প্যারামন ব্যানারে মান্নাদে গাইতেন। কটা গিয়েছিল, 4টে না 5টা 7টা সে আমার জানা নেই। তো বেহালার একটা স্টুডিওতে অডিও সেন্টারে রেকর্ডিং হতো, তো সেইগুলো করেছিলাম তখন। মানে যতগুলো উনি নিজে করেছিলেন সবগুলোতেই আপনি সঙ্গীত আয়োজন করে দিয়েছেন। উনি আমাকে ছাড়া কিছু ভাবতোই না। কিন্তু শেষ দিকে ওই আমি একটা যে ব্যাক করেছিলাম ওনাকে, সেই থেকে ওনার মানে ওটাও কিন্তু সেন্টিমেন্ট, অভিমান বশত, অভিমান, সেটা আমি বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে একদিন ওই সব হচ্ছে, চলছে, শান্তনু করছে, ওই করে, তার মধ্যে হঠাৎ একদিন ফোন করেছে আমাকে। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম, জানো তো আমি রেকর্ড করে রাখতাম ওই কথা, হ্যাঁ গাড়ি চালাচ্ছিলাম, আর তখন এত ইয়েও ছিল না যে দুর্বা, আমি কি তুমি নিজেই জানো না, এটা দিয়ে আরম্ভ হলো। নানা কথা, এই বাজনার হরকত বলে একটা জিনিস আছে, এই হরকতটা তোমার মতো কেউ বোঝে না, ও তোমাকে অনেক কিছু বললো। তা বলে শোনো, তুমি কালকে বিকালে কফি হাউসে চলে আসবে, ওখানে আমার একটা অনুষ্ঠান আছে, আমার কফি হাউসে গান করতে বলেছি। আমি যাবো, কিছু বলতে হবে না, ঠিক চলে যাবো। বললো আচ্ছা এসো। মানে আমার একবারও মনে হয়নি যে আমাকে বাজার বলার জন্য ওইসব আগে, ও যা বলেছে ভেতর থেকেই বলেছে। সে তো ঠিকই, আসলে গুণের কদর তো করতে জানতেন। যখন প্রোগ্রামটা কাজে তখন ওনার মানে বসাটাই এরকম হয়ে গেছে, মানে বসাটা সোজা, যে লোকটা মানে এরকম ছাড়া কথাই বলতো না। আচ্ছা উনি না মাঝে মাঝে খুব ইংরেজি বলতো, যারটার সঙ্গে, মানে সে বুঝুক না বুঝুক, আপনি জানেন তো ইংরেজি বলছি, আমি কিন্তু বুঝতে পারিনি। বললো ভোকাবুলারিটা ঠিক রাখার জন্য আমি নানা ভাষায় কথা বলি, ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, নানা ভাষায় কথা বললে হয়তো ভোকাবুলারিটা ঠিক থাকে, উচ্চারণগুলো ঠিক থাকে, ওই জন্য মাঝে মাঝে বলি। আচ্ছা আচ্ছা। এখনকার গান বাজনা শোনেন তো নিশ্চয়ই, বা কানে আসে, তো কোনটা খুললে কানে আসবেই। তো কিরকম, মানে কি মনে হয় যে এখন সেই ধারাটা, যে ধারায় আপনি বাজিয়ে এসেছেন এতদিন? প্রথম কথা যে আমার যেটা মনে হয়, গানের আসল কিন্তু কথার উপর সুর বসে, কিন্তু আজকাল আবার সুরের উপর কথাও না, কিছু কিছু গান হয়তো আগেও হয়েছে যেগুলো সুরের উপরে কথাগুলো তখন যারা লিখতো তারা রীতিমতো কবিতা,
হ্যাঁ, তারা কথা লিখতো ইয়ে করে। এখন বলে ওইসব ন্যাকা ন্যাকা কথা এখন চলে না, এসব বলে, তার কারণ মানে নেই। হ্যাঁ, কথাগুলোই এখন ভালো হচ্ছে না, তুই তো করে করে গান হচ্ছে, ঠিক, তাই না? তোর জন্য, তোর জন্য, তুই ওই জন্য, আমি তোর জন্য, সকালে উঠি তোর জন্য, বিকালে ঘুরি, এই সব দিয়ে কথা দিয়ে গান চলে। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত ব্যাপার, আমি ঠিক বুঝতে পারি না। তার মধ্যে আরেকটা কথা বলছি, এই বোধটা নেই। এই যে মিউজিকগুলো তৈরি করে কেউ না কেউ করে, সে যে কেউ যেই করুক না কেন, মিউজিকগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু দারুণ। ওই তিনটে মিউজিক ওখান থেকে কেটে নিয়ে একটা জুড়ে দিলে একটা সাংঘাতিক মিউজিক ওটা। কিন্তু ওই মিউজিকগুলো করেছে ওটা ওই গানটার জন্য কোনো দরকারই নেই। ও গানটা নিয়ে ভাবেই না যে গানটার কি বক্তব্য, বা কথাটা কি ডিমান্ড করছে, ওই গানটার কি বক্তব্য। যদি ওই গানটা আমি একটা সিনেমাতে লাগাই তাহলে আমার কি সিন হবে সেইটা মনে করলেই তো মিউজিকের ইনস্ট্রুমেন্টটা ঠিক হয়ে যায়। যে নায়িকা বা নায়ক জলের ধারে গাইছে, হ্যাঁ, তো সুতরাং ওখানে নিশ্চয়ই ট্রাম্পেট বেজে উঠবে না, ওখানে সন্তুর, সেতার, শরৎ এসব বাজলেই ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট। ওই পর্যন্ত ভাবেই না। যা প্রথম কথা শোনো, এখন অত পয়সা নেই অত ইনস্ট্রুমেন্ট নেওয়ার জন্য। সন্তুরটাও কিবোর্ড দিয়ে বাজে, ভায়োলিনটাও কিবোর্ড দিয়ে বাজে, গিটার সবই কিবোর্ড দিয়ে বাজে। একজন বাড়িতে বসে বসে সারাত্রি বসে বসে টুক 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 করে প্রোগ্রাম করে ফেললো। এবার ওরা যেহেতু তবলাটা করতে পারে না, ওই জন্য একজন তবলা প্লেয়ারকে ডাকে, সে তবলাটা বাজিয়ে দিল, রেকর্ডিং হয়ে গেল। সুতরাং ওইটা আর ফিরবে বলে মনে হয় না। যে আমি এই, আমরা তো একসময়, আমরা যখন আগে দুটো করে গান করতাম, সকালবেলায় গেলাম আমরা প্রায় 14-15 জন অ্যালবাম করতাম। হ্যাঁ, শ্যামল মিত্র সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমার মনে আছে। এই চিন্তা সকালবেলা একটা সেট এলো মিউজিশিয়ান, সেতার, শরৎ, বাঁশি, হ্যাঁ, এইসব দিয়ে রেকর্ডিংটা হলো প্রতিমাদির। এবার এটা প্রায় পুরোটাই চলে গেল একটা গান বাজিয়ে। অন্য একটা সেট আপ এলো, ওই ট্রাম্পেট, স্যাক্সোফোন, ড্রাম, কিবোর্ড এসব এলো, কারণ পরের গানটা এইসব দিয়ে চলবে না। তখন এইসব, হ্যাঁ, তখন এইসব ছিল না যে পয়সা বেশি লাগবে। তখন তো 100 টাকা পার মিউজিশিয়ান, তাহলেও সেই টাকাটা অনেক। তখনকার প্রেক্ষিতে সেই টাকাটাও অনেক ভ্যালু ছিল। একটা সময় ছিল কিন্তু HMV-তে একটা নিয়ম ছিল যে আর্টিস্টের হাতে 3000 টাকা দিয়ে দেবো, হ্যাঁ, এবার তুমি তোমার মতো নিয়ে আসো মিউজিশিয়ান, আমাদের দেখার দরকার নেই। আর HMV নিজস্ব 4জন মিউজিশিয়ান ছিল, একজন ক্লারিনেট, একজন বাঁশি, একজন বেহালা, একজন তবলা প্লেয়ার। হ্যাঁ, তাদের অনেকে নিত, অনেকে নিত না, যারা একটু ভালো আর্টিস্ট। এই মান্নাদের কথাই বলছি, মান্নাদা যখন আসতো রেকর্ডিং করতে, তখন ওই YS মুলকি, খোকন মুখার্জি, দিলীপ রায়, অমর লাহা, রাধাকান্ত নন্দী, এই 5 জন। এই 5 জনের পেছনে ম্যাক্সিমাম 1000 টাকা খরচ হতো, 200 টাকা করে, বাকি 2000 টাকা করে মান্নাদার থেকেই যেত। এরকম সবাই সেই সিস্টেমটা সেই সময় চালু ছিল যে আর্টিস্টকে ধরে টাকা দিয়ে দেবো করে। অনেকে আবার এমনও করতো, শ্যামল মিত্র যেমন, ওই 3000 টাকার উপরে নিজের পকেট থেকে আরো 2000 টাকা দিয়ে ঘর ভর্তি মিউজিশিয়ান নিয়ে রেকর্ড করতো। মানবেন্দ্র উল্টো, শুধু রাধাকান্ত নন্দী আর নির্মল বিশ্বাস, সেতার, এসরাজ বাহাদুর, ওই যে রেকর্ড করে চলে গেল, অন্য কিছু নিত না খুব একটা। তো এরকম একটা সময় ছিল। এখন তো আমার মনে হয় না কোনো কোম্পানির টাকা দিয়ে রেকর্ডিং করাচ্ছে, আমার মনে হয় না। কারণ কি রিস্কে করবে, সেটাই বলছি, মানে এখন আপনি টাকা দিয়ে পুরো রেকর্ডিংটা করে দেবেন, আপনার টাকা দিয়ে আমাদের দেখার দরকার নেই, তারপরেও আমাদের 26,000 টাকা দেবেন, আমরা সিডি বার করে দেবো। এখন তো সিডি নেই, ছেড়ে দিন, 26,000 টাকা দিলে 220 সিডি ছেপে আর্টিস্টের কাঁধে তুলে দিল, তুই এবার নিয়ে মর গিয়ে, আমার দেখার দরকার নেই তো কোথায় যাবে কি না। ওদের লাভ হলো শুধু ওই সিডিগুলোর মধ্যে কিছু টাকা তো ঢুকলে, ওদের 8,000 টাকা খরচ হলো, 26,000 টাকা বেচলো, আর ওদের কোম্পানির নামটা উঠলো। এইভাবে চলছিল এতদিন। এখন তো অন্য হয়ে গেছে। এখন সব, যার জন্য কাজ আমি কমিয়ে দিয়েছি, কারণ অনেক
আরে আসছে, বলছে একটা গান করবো। একটা গান আমি কি করবো? একমাত্র আমার বাড়িতে যদি কিবোর্ড থাকে করে কমপ্লিট করে দিলাম, একটা তবলা নিয়ে করে দিলাম, হতে পারে। কিন্তু আমি তো অরিজিনাল মিউজিশিয়ান ছাড়া কাজ করি না, আজও করি না। এবার অরিজিনাল মিউজিশিয়ান একটা সেতারকে ডাকবো, তাকে 6,000 টাকা দিতে হবে, তবলা 6,000 টাকা, কিবোর্ড 6,000 টাকা। মানে কিছু না নিলেও নয় করে 45 থেকে 50,000 টাকা খরচ হয়। একটা গানের জন্য কেউ দেবে? কেউ দেবে না। মান্নাদের সঙ্গে শেষ কাজ কবে করেছেন মনে আছে? সেটা খুব একটা মনে নেই আমার, বোধহয় HMV-র ওই গানগুলোই করেছি। তখন তো আর আলাদা করে পুজোর গান নয়, নিশ্চয়ই অ্যালবাম হচ্ছে যখন, এই 6টা 10টা বা ওইরকম ধরনের অনেক সংখ্যায় অনেক তখন গান। ওই না, যদি সেরকম আর্টিস্ট হয় যার বিক্রি হবেই জানে ওরা, তাহলে ওরা LP করতো, লং প্লে 12টা গান, আর যাদের জানে ও 4টে গান। মান্নাদে যখন রেগুলার পুজোর গান করতেন আর কি, তখন কোন পুজোর গানে করেছেন? সেটা আমার ঠিক মনে নেই। প্রথম কথা হয়ে মান্নাদে যখন পুজোর গান মানে দাপটে করতো, যখন লতা মঙ্গেশকর তখন ওগুলো বোম্বেতেই হতো, বোম্বেতেই করে। এখানে খুব কম করতো। এখানে এমনকি ওই যে কফি হাউসের গানও বোম্বেতে রেকর্ডিং, ওটা এখানে কলকাতা রেকর্ডিং না। আজকের মতন তাহলে এখানেই শেষ করি দুর্গাদা। আমাদের একাডেমিতে আমরা এই মান্নাদের সম্পর্কিত যাবতীয় তথ্য আর্কাইভে করে রাখছি আমরা। এই আপনি আজকে যে সমস্ত কথাগুলো মূল্যবান কথাগুলো জানালেন, কারণ সবকিছু সবসময় মাথায় থাকে না তো। আর আপনার চলে গেলে মনে পড়বে এইটা বললে হতো, তো এখন সেটা মাথায় নেই। যাই হোক, এই সমস্ত আপনারা যে কাজটা করছেন, এটা একটা দারুণ কাজ। মান্নাদেরকে নিয়ে আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ রইল, যেন আরো ভালো হয় দিনকে দিন। আমরা যেন এই কাজটা নিয়ে চলে চালাতে পারি আর কি। চালানোর মতো জিনিস তো এটা, এটা তো থেমে যাওয়ার জিনিস না যে 6টা অ্যালবাম করেছিল আর করেনি, তা তো নয়। আর এত অগাধ ভান্ডার যে মানে এখান থেকে তো বাছাই করা খুব মুশকিল। একবার হাওড়া একটা অনুষ্ঠানে গেছিল মান্নাদা, আমি ছিলাম না, বেবিদার কাছে শুনেছি। তো কিছু সাংবাদিক সামনে বসেছিল, তো তারা বোধহয় হঠাৎ মান্নাদাকে বলে, মান্নাদা জানেন তো, তখন কপি সং হতো না, সবাই বলছে আপনি জানেন যে সবাই আপনার গান কপি করে করে রেকর্ড করছে, আপনি শোনেন? তো মান্নাদা হারুনটা বাহাদুর থামিয়ে দিল, দিয়ে বললো, হ্যাঁ আমি শুনি, খুবই সুরে গায়, খুবই তালে গায়, সত্যি ভালো গায়, আমি সবারটাই শুনি। তবে কি জানেন, একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তো সাংবাদিকগুলো তো এবার লিখবে বলে পেন ফেন বার করেছে, কি খারাপ হয়, বলে কি খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে মান্নাদা বলো, বলে আপনাদের গানগুলো গেছে, নষ্ট হয়ে গেছে বলে আবার হারুন মাথা মজার লোক, মেজাজি লোক, মজার লোক বললে ভুল হবে, মেজাজি লোক, মেজাজটাই তো আসল মেজাজ। একদম। যখন যেমন আমাদের সঙ্গে মন্দিরাবাই একটা ছেলে সঞ্জীবন বা সমু আমরা বলি, সে হঠাৎ মান্নাদাকে গিয়ে বলছে HMV-তে, দাদা আমি একটা সুর করেছি, শুনবেন? তুমি সুর করেছো, শোনো দেখি। এই ভাবলো তোমরা ধরো তো, বলে নিজে বসে বসে ওর গান শুনছে। হ্যাঁ, সেটা আমার মান্নাতে গাইতে গাইতে বেরোচ্ছে, বলছে আহা কি সুর করেছো, আমার ভেতরে বসে গেছে। তো এইসবও করতো। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে মান্নাদের কারো বাড়িতে গেছে এরকম খুব কম শোনা গেছে, বিশেষ করে মিউজিশিয়ানদের। কিন্তু আমার ভাগ্য যে উনি কিন্তু আমার বাড়িতে এসেছিলেন একদিন হঠাৎ করি সন্ধ্যেবেলা। আর শুধু একা নয়, উনি আমার মনে হয় কোনো অনুষ্ঠানে যাচ্ছিল, তো গাড়িতে নাকি বেবিদাকে জিজ্ঞেস করেছে, বেবি এখানে না দুর্বার বাড়ি? বলছে হ্যাঁ, চলো ঘুরে আসি। চলে এসছে, মুড হয়েছে, চলে এসে আর এসে 2 ঘন্টা ধরে গল্প আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, যেহেতু পৈতে বাড়ি, তাদের সঙ্গে সবার সঙ্গে আলাদা আলাদা গল্প করছে, করছে, আরেকবার চা পা খেয়ে গল্প করে 2 ঘন্টা পরে বেরোলো। এটা আমার কপালে হয়েছে। মানে উনি এসেছিল বাড়িতে, আমার বাড়িতে সুজিতা মিত্র এসছে,
আর অরুণদিদিরা তো এসছি অনেকবার। ওই ছেলের বইদের সময় এসেছিল সুচিত্রাদি। আমি যখন বসেছিলাম কাজ করবো বলে, সুচিত্রাদি সারাক্ষণ আমার পিঠে হাত দিয়ে বসেছিল। ভীষণ ভালোবাসতাম। ভালোবাসা পেয়েছি অনেক লোকের। মানে এরা মহিরু হদের। হ্যাঁ, না না, আমার উপর বদদোয়া নেই কারো। ওটা আপনার মনে থাকবে হয়তো, আপনি আমাদের একটি অনুষ্ঠানে এসেছিলেন রোটারি সদনে, যখন আপনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, করিম সাহেব এসেছিলেন। করিম সাহেব HMB, উনি আমার হাতে তুলে দিয়েছিল হ্যাঁ স্মারকটা। হ্যাঁ, আপনার মনে আছে সেদিনের কথা? হ্যাঁ, মনে আছে, আচ্ছা আচ্ছা। মনে আছে, খুবই ভালো। আমরা আশা করব নিশ্চয়ই ভবিষ্যতেও আবার আপনাকে আমরা হ্যাঁ, পাবো। আমাকে ডাকলে পাবেন, একটুখানি হাতে সময় নিয়ে ডাকলেই হয়। কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবার আসবেন। আর আজকের মতো শেষ করছি। দুর্বাদার কাছে যারা জানার ছিল, অনেক কিছু হয়তো জানা হলো না, চেষ্টা করেছি। আমারও মনে পড়ছে না এখন। হ্যাঁ, চেষ্টা করলাম যতটুকু এই সময়ের মধ্যে যতটুকু ধরা যায়। আজকে শেষ করছি, নমস্কার। तू प्यार का सागर है, तू प्यार का सागर है, ওটাও দিয়ে আসবো, দিলে আমি বুঝতে পারবো। শুরু থেকে শেষ শেষ থেকে শুরু হয়, এ জগতে কিছুই শেষ নয়, শুরু নয়। ভোলা মন রে
মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকেই সে গেয়ে যেত গান। বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আমি কিন্তু পেয়েছি, আমি একজন মানুষ এমন পেয়েছি আমার ছোট ভাই হিসেবে, যে আই এম রিয়েলি প্রাউড অফ হিম। এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে, তোর আছে। সেই জন্যই এত মন আছে বলে তুই এতগুলো যন্ত্র এরকম অবলীল আক্রমে বাজিয়ে যাচ্ছিস। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। বাহ বাহ, এই বায়াটার দেখুন, বায়ার যে সুরের যে মজা কম বেশি, অর্থাৎ বায়ার যে উঁচু নিচু স্বরের। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝে করেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝে করেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। क्या बात? এই যে বেস গিটারটাও সুন্দর। চল আরেকটা যন্ত্র হবে।
এই গিটারটা নেপাল বাজানো। এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি। क्या बात। আমি জানি যে দুর্বাদল চট্টোপাধ্যায়কে নিয়ে এরকম 4টে এপিসোড করা সম্ভব, কারণ আমি অন্তত 10টা যন্ত্র ওর হাতে বাজাতে দেখেছি। তাছাড়া আপনি ধরুন কোনো রেকর্ডের দোকানে গেলেন, যে কোনো একটা ক্যাসেট তুলে নিলেন, পেছনে যেমন লেখা আছে শ্রী দুর্বাদল চট্টোপাধ্যায় যন্ত্রানুষঙ্গ পরিচালনা। দু একটা কাজ ছাড়া প্রায় সমস্ত আমরা যে গান শুনি, যে সমস্ত ক্যাসেট আমরা কিনি, তার যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনে যে পর্দাটা না থাকলে ছবিটা উঠবেই না, সেই পর্দাটা কিন্তু সম্পূর্ণ ওর হাতের তৈরি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা, যেটা করলে গানটা প্রজেক্টেড হবে। কালো এবং সাদা এই দুটোর যদি ঠিকভাবে না মেশে তাহলে কিন্তু কোনো ছবি দেখা যায় না, জ্বলে যায়। এই সাদার সঙ্গে কালোর মিলন আর কালোর সঙ্গে সাদার মিলন, এর একজন মাস্টার হচ্ছে দুর্বাদল চট্টোপাধ্যায়। আমি একটা জিনিস তোর কাছে জানতে চাই, যে এই যে বাজালো বা তুই বলে দিলি যে অজয় এইটা হলে ভালো হয়। আমি যতবার কোনো রেকর্ড করেছি, আমি তো তোকে ছাড়া করিনি, তুই জানিস, আমি যেটা মানুষকে জানাতে চাই যে এই মিউজিকগুলো তোর কি করে আসে। দুম করে বললি এটা এখানে একটু, এটা একটা অ্যাকর্ডিয়ন বাজুক না, এটা একটু গিটার বাজুক, এটা কি করে আসে? কি করে আসে জানি না, তবে ভেতর থেকে আসে। আর কিছুটা তো অভিজ্ঞতার ব্যাপার আছে। সে তো তুই, কারণ কি, আমি যবে থেকে দেখছি কোনো অভিজ্ঞতার অভাব দেখছি না। না, সেটা ভেতর থেকেই আসে, এটা বলে বোঝাতে পারবো না আর কি করে আসে। যেমন ধর তুই মুলকি সাহেবের সঙ্গে কাজ করেছিস, তুই অনেক মানুষের সঙ্গে কাজ করেছিস, তাদের থেকে তুই কিরকম তোর সঙ্গে সম্পর্ক ছিল? একদম গল্পের মতো সবার সঙ্গে ভালো। আমি পঙ্কজ মল্লিকের সঙ্গেও কাজ করেছি। বাহ। হ্যাঁ, সেই সঙ্গীত শিক্ষার আসরে, সে আমি বলছি 73 সাল থেকে